সংঘের পক্ষ থেকে যে আয়োজন করেছি আমরা ক্ষমা প্রার্থী। আমাদের শিল্পীদের প্রাকৃতিক বিপর্যয়ে বহু অসুবিধার মধ্যে দিয়ে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরও আজকে শিল্পী এবং শিল্পীরা যারা মাটির সঙ্গে জীবনের জয় গান গায়, দেশের গান গায়, সমাজের গান গায়, সমাজকে শিক্ষিত করার জন্য রাস্তাঘাটে যেখানে সেখানে গায়, সেই শিল্পীদের দাবি নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে সমবেত হব। আমাদের যে দাবিপত্র সেটা আজকে আমরা পেশ করব। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ এমন একটা সংঘ, যখন ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কেউ জানতো না যে শিল্পীদের সম্মান পাওয়া যায়, তাই এই পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ তিল তিল করে সংগঠিত করে শিল্পীকে এক জায়গায় নিয়ে এসে গোটা পশ্চিমবঙ্গে এক নামকরণ করা হয়েছে, যা আজকে শিল্পীরা আজকে ভাতার অনেক শিল্পী ভাতা পাচ্ছে। এই সংগঠনের অবদান অস্বীকার করতে কেউ পারে না। আজকে সরকারের কাছে যেমন স্বীকৃতি পাচ্ছে, তেমনি শিল্পীরা তাদের সম্মান পাচ্ছে, রাস্তাঘাটে মর্যাদা পাচ্ছে। এবং এখানে আমরা থেমে থাকবো না। এখনো যে সকল শিল্পীরা আমাদের পরিচয় পত্র পায়নি, যে সকল শিল্পীরা এখনো যারা আমাদের ভাতা পায়নি, ভাতা পাচ্ছে না, যে সকল শিল্পীরা তাদের সম্মান পাচ্ছে না, উপযুক্ত অডিশনের সময় তাদের ভবনগুলি যে কর্মশালা, সেই কর্মশালার জায়গা পায় না, এরকম বহু দাবি দাওয়া নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি ডিএম সাহেবের কাছে। এর সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো সংগঠন সমাজে যে ইনজাস্টিস সেটাকে মেনে নিতে পারে না। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ তীব্র বিরোধিতা করছে। পশ্চিম বর্ধমান জেলায় আমাদের পূর্ব বর্ধমান এলাকায় যে প্রিয়াঙ্কা হাসদা এক স্কুল ছাত্রী, তার অপরাধ কি ছিল? তার অপরাধ কি ছিল? তাকে খুন করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গ সচেতন মানুষ একটা সচেতন সংগঠন যেমন প্রতিবাদ করে, তার ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ। আমরা তীব্র প্রতিবাদ করছি। যত সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা শিল্পী সত্তার যেমন অধিকার নিয়ে লড়াই করছি, এরকম আমরা চাই যে সমাজে যাতে কোনো অন্যায় না হয়, অবিচার না হয়। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন যে ডাক্তারি পাস করার পরে সমাজকে চিকিৎসার জন্য আশা ভরসা নিয়ে বহু কষ্ট করে তার বাবা মা লেখাপড়া করে তাকে ডাক্তারি পাস করিয়েছিলেন, তার কি অবস্থা? আমরা ঘৃণ্য প্রতিবাদ জানাচ্ছি। সেই আরজি করের লেডি ডাক্তারের সমবেদনা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই নিয়ে 11 দফা দাবি নিয়ে আজকে আমরা যে সাহেবের কাছে যাব। আমাদের প্রথম দাবি হচ্ছে লোকশিল্পীদের পরিচয় পত্র ও ভাতা দেওয়ার ক্ষেত্রে যে জটিলতাকে সাধারণভাবে সহজ সরল করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে সরকারি পরিচয় পত্রে ভাতা দেওয়ার আগে নির্দিষ্ট বিধি অনুযায়ী বিখ্যাত কাগজে গভর্নমেন্ট নোটিফিকেশন করতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন, আমরা জানি না কোন কায়দা চলছে না চালাকি চলছে। দিদিকে বলো যারা ফোন করবে তাদের নামে অডিশন হচ্ছে, আবার বেছে বেছে হচ্ছে। আমরা চাই না কোন ব্যক্তি নামে একটা হাজার হাজার সংগঠক শিল্পী কারো দয়ার উপর বেঁচে থাকবে। সরকারি ভাবে তার নোটিফিকেশন করতে হবে। তবে শিল্পীদের জন্য কি বেরোচ্ছে না বেরোচ্ছে সরকারি ভাবে নোটিফিকেশন করতে হবে। অডিশনের সময় আমরা দেখেছি বহু শিল্পী বহু আঙ্গিক যারা আছে, সেই ধরনের কোনো জাজ নেই। ডিআইসি অফিসে আমরা এসে দেখেছি সেখানে জাজের কোনো ব্যবস্থা নেই। এক লোকশিল্পী ওরাও ভাষায় গান গায়, সেখানে সাঁওতালি ভাষার অডিশন সেখানে নেওয়া হচ্ছে। এক সাঁওতালি ভাষার অডিশন দেওয়া হয়েছে, সেখানে ওরাং ভাষার জাজ নেওয়া হয়েছে। আবার এমনও দেখা গেছে যে দুটো ভাষাই বুঝে না। আমরা এর বিরোধিতা করছি। সরকারি ব্যবস্থাপনায় লোকচক্রাই লোকাঙ্গিকগুলির কর্মশালার আয়োজন করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে যথাযোগ্য অনুসন্ধান পূর্বক মাঝপথে ধ্বংস হয়ে যাওয়া লোকশিল্পীদের ভাতা পুনরায় চালু করতে হবে।
বিপিএল তালিকাভুক্ত যাদের বয়স 60-এর ঊর্ধ্বে সেই সকল শিল্পীদের প্রতি মাসে সাম্মানিক রূপে ভাতা দিতে হবে। কোনো দয়ার দাক্ষিণ্য আমরা চাই না। 7 নম্বর দাবি, লোকশিল্পীদের সাথে সংশ্লিষ্ট যারা শিল্পীদের সঙ্গে যুক্ত বাদ্যযন্ত্র, পোশাক ও অনেক শিল্পী আছে যাদের মুখোশের দরকার হয়, সে নির্মাণকারী শিল্পী কারিগরকে লোকশিল্পী ভাতার আওতায় আনতে হবে। 8 নম্বর দাবি, মহিলা লোকশিল্পী সহ সমস্ত নারী কর্মীকে নিজ নিজ কর্মক্ষেত্রে তথা আইন আদালতে, অফিসে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে যথাযথ মর্যাদার সাথে মহিলা শিল্পীরা সম্মান পায় তার ব্যবস্থা করতে হবে। দাবি নম্বর 9, নির্দিষ্ট নিয়ম মেনে লোকশিল্পী দলগুলিকে লোক প্রসারের প্রকল্প কর্মীকে নিজ নিজ কর্মক্ষেত্রে তথা অধিক আদালতে, হাসপাতালে, রাস্তায়, ঘাটে